হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বং মিস্ট্রি অ্যান্ড ওয়েলকাম টু সাফল্য ব্যাচ। আগের ক্লাসে আমরা ক্লাস 12-এর এই সেমিস্টারে পড়াশোনা শুরু করেছিলাম। সেই ভিডিওতে আমরা পড়েছিলাম ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে। এছাড়া আমাদের পরাগধানী সম্পর্কে পড়েছিলাম, আমরা আমাদের গর্ভকেশর সম্পর্কে পড়েছিলাম, এইসব সম্পর্কে পড়েছিলাম। আজকের এই ভিডিওতে আমরা পড়াশোনা করব কি নিয়ে না, কিভাবে এই পুং রেণু মানে আমার পুং জননকোষ আর স্ত্রী জননকোষ পরাগ রেণু কি করে তৈরি হচ্ছে, আর আমাদের যে ওই ভ্রূণস্থলী ওটা কি করে তৈরি হচ্ছে। তাহলে শুরু করা যাক আজকে ভিডিও। তো এই ভিডিওতে আমরা দুটো জিনিস অ্যাকচুয়ালি কভার করব। কি কি? একটা হচ্ছে আমাদের মাইক্রোস্পোরোজেনেসিস, আর একটা হচ্ছে আমাদের কিনা মেগাস্পোরোজেনেসিস। চলো তাহলে দেখা যাক কি জিনিস এটা মাইক্রোস্পোরোজেনেসিস আর মেগাস্পোরোজেনেসিসটা কি জিনিস। দেখো, মাইক্রোস্পোরোজেনেসিস, তাহলে এই শব্দটাকে এবার আমরা একটু ভেঙে ভেঙে দেখার চেষ্টা করি। কি কি আসছে? মাইক্রো আসছে একটা, স্পোরো আসছে একটা, আর জেনেসিস আসছে একটা। বায়োলজির শব্দকে কিন্তু ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করবে। যেমন মাইক্রোস্পোরোজেনেসিস, তাহলে মাইক্রো, এই মাইক্রো কথার অর্থ কি? মাইক্রো কথার অর্থ হচ্ছে আমাদের ক্ষুদ্র। স্পোরো, স্পোরো নামটা নিশ্চয়ই এসছে স্পোর বা রেণু থেকে। আর হচ্ছে আমাদের কি জেনেসিস। বায়োলজি নামের আগে যদি জেনেসিস লেখা থাকে তাহলে মানে হচ্ছে কি না আমার উৎপাদন, উৎপন্ন হওয়া বা আমাদের উৎপাদন। তাহলে যে পদ্ধতিতে আমাদের ক্ষুদ্র রেণু মানে আমাদের পুং রেণু বা আমাদের পরাগ রেণু তৈরি হয় সেই পদ্ধতিকে আমরা বলে থাকি মাইক্রোস্পোরোজেনেসিস। সঠিক মানে যদি সঠিক আমি সংজ্ঞা দিই তাহলে হচ্ছে কি না, যে পদ্ধতিতে আমাদের পরাগধানী থেকে পরাগ রেণু মাতৃকোষ থেকে পরাগধানী রেণুধর কলায় উপস্থিত রেণু মাতৃকোষ থেকে রেণু মাতৃকোষ ডিপ্লয়েড হয় আমাদের। তো ডিপ্লয়েড রেণু মাতৃকোষ থেকে যে পদ্ধতিতে আমাদের পরাগ রেণু উৎপন্ন হয় তাকে আমরা বলে থাকি কি না মাইক্রোস্পোরোজেনেসিস। ওকে, আচ্ছা। তো পরের দিকে আমরা দেখবো যে আমাদের জানি যে আমাদের 4টা মাইক্রোস্পোর তৈরি হয় টেট্রার, যেটা দেখবো পরের দিকে, যে এরকম একটা রেণুধর কলা, সেখান থেকে আমাদের 4টা মাইক্রোস্পোর তৈরি হচ্ছে। এবার একে কিন্তু তোমরা পুং গ্যামেট উৎপাদনের সঙ্গে কিন্তু কনফিউশন হবে না, তোমরা কনফিউজ হবে না। এটা কিন্তু কোনো পুং গ্যামেট তৈরি হচ্ছে না, এটা জাস্ট তৈরি হচ্ছে আমাদের পরাগ রেণু। পুং গ্যামেট পরের দিকে আমাদের তৈরি হবে, প্রত্যেক পরাগ রেণুর ভেতরে আমাদের পুং গ্যামেট তৈরি হবে, কিন্তু এ নিজে কিন্তু পুং গ্যামেট নয়। ওকে, চলো তাহলে এবার আমরা স্টেপগুলো দেখি যে কি কি হয় এতে। ফার্স্টে কি স্টেপ আমাদের? ফার্স্টে হচ্ছে অপরিণত পরাগধানী। দেখো, আমরা পরাগধানীর যদি গঠন দেখি, এরকম আমাদের পরাগধানী হয়, এরকম একটা দেখেছো তোমরা, এরকম হয়, এরকম একটা পুংদণ্ড রয়েছে, এটা পরাগধানী রয়েছে। পরাগধানীকে যদি মাঝখান থেকে এরকম সেকশন করি, আমরা ছবিতে দেখবে এরকম একটা গঠন দেখতে পাই না, এরকম করে পেঁচানো এরকম একটা গঠন দেখতে পাই আমরা, এরকম দেখতে পাচ্ছি গঠন আমরা। তো এই অপরিণত যে পরাগথলি, এর 4টা কোণ রয়েছে বা 4টা লতি রয়েছে। এরকম যদি ভাঙি, এই 4টা লতি, এটা একটা লতি, এটা একটা লতি, এটা একটা লতি, এটা একটা লতি, 4টা লতি। এই জন্য এটাকে আমরা বাইলোব বলি, আর এটা টেট্রাপার্ট বলি এখানে। ওকে, তো এবারে আমাদের যে এখানকার যে কোষগুলো রয়েছে, ধরো এখানকার কোষগুলোকে আমি একটু জুম করে দেখাচ্ছি। ধরো ধরো এই পার্টটায়, এই পার্টটায়, এই পার্টের যে কোষগুলো রয়েছে, সেই কোষগুলোর মধ্যে অনেকগুলো কোষ তো রয়েছে। ওই কোষগুলোর মধ্যে কিছু কিছু কোষ এমন থাকে যেগুলো ঘন সাইটোপ্লাজম বলা হয়ে যায়, ঘন সাইটোপ্লাজম বলা কিছু কোষ তৈরি হয়ে যায়। এই রকমের কোষকে আমরা বলে থাকি কি না আর্কিস্পোরিয়াল কোষ। আর্কিস্পোরিয়াল কোষ, এরকম কোষকে আমরা বলে থাকি আর্কিস্পোরিয়াল কোষ। আর্কিস্পোরিয়াল কোষ কিন্তু আমাদের যে কোনো মাইক্রোস্পোরোজেনেসিস বা মেগাস্পোরোজেনেসিসের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট জিনিস। এ না থাকলে তারা উৎপন্ন হবে না। মানে এ একটা পূর্বপুরুষ টাইপের একটা কনসেপ্ট ভেবে নাও, যে তার থেকে আমরা এসেছি, সেরকমই আর্কিস্পোরিয়াল কোষ থেকে আমাদের রেণু উৎপন্ন হবে। ওকে, এই আর্কিস্পোরিয়াল কোষ তাহলে কটা হচ্ছে আমাদের? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে 4টা কোণে 4টা আর্কিস্পোরিয়াল কোষ তৈরি হয়ে যায়। ওকে, এবারে আর্কিস্পোরিয়াল কোষ তৈরি হওয়ার পর, তা 4টা আর্কিস্পোরিয়াল কোষ তৈরি হলো, যেগুলো হচ্ছে বড় এবং সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত হয়। মানে দেখে বোঝা যাচ্ছে যে এটা বাকিদের থেকে আলাদা, মানে এর মধ্যে একটা স্পেশাল ক্যারেক্টার রয়েছে। কি ক্যারেক্টার? না এ নিজে বিভাজিত হয়ে আমাদের তৈরি করবে কি এই দুটো জিনিস। প্রতিটি আর্কিস্পোরিয়াল কোষ দুভাগে ভেঙে যায়। ধরো এটা একটা, আমি যদি বলি এটা একটা আমাদের
আর্কিস্পোরিয়াল কোষ। তো আর্কিস্পোরিয়াল কোষ দুভাগে ভেঙে যায়, একটা পার্ট তৈরি করে আমার কি, একটা পার্ট তৈরি করে আমাদের বাইরের প্রাচীরটা, যেটাকে আমরা প্রাথমিক প্যারাইটাল কোষ বলি, যেটাকে আমরা বলে থাকি প্যারাইটাল কোষ। ওকে, আর যেটা ভেতরের দিকে আছে, ধরে না, মানে আমি যদি এটাকে এরকম সাইড থেকে আঁকছি, ইমাজিন করো এরকম আছে, এরকম করে আছে, হয়েছে। তাহলে যেটা বাইরের দিকে থাকছে সেটা তৈরি করছে, সেটা হচ্ছে প্যারাইটাল কোষ। আর যেটা ভেতরের দিকে যে কোষগুলো রয়েছে, যে স্তরটা তৈরি হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষে, তাকে বলা হচ্ছে কি আমাদের, না স্পোরোজেনাস কোষ বা স্পোরোজেনাস টিস্যু বা প্রাইমারি স্পোরোজেনাস কোষ। তাকে প্রাথমিক রেণু কোষ বলা, রেণুমাতৃ কোষও বলা হয়ে থাকে। এটাকে বলা হচ্ছে কি না আমাদের প্রাইমারি স্পোরোজেনাস কোষ। ওকে, তাহলে কি কি হলো, আমাদের যে আর্কিস্পোরিয়াল কোষটা ছিল, যেটা বাকি কোষের থেকে আলাদা ছিল, সে এবারে দুটো ভাগে ভাগ হয়ে গেল। দুটো ভাগে ভেঙে কি কি তৈরি করলো, বাইরের দিকে প্যারাইটাল কোষ আর ভেতরের দিকে আমাদের প্রাইমারি স্পোরোজেনাস টিস্যু। ওকে, এই যে পরিধি কোষটা এবার কি কি করে দেখে নি, তারপরে দেখবো আমাদের এই প্রাথমিক স্পোরোজেনাস কোষটা কি কি করে। তো এই যে আমরা অনেকগুলো স্তর দেখেছি না, এপিডার্মিস, এন্ডোথিসিয়াম, তারপরে হচ্ছে আমাদের মধ্যস্তর, ট্যাপেটাম, এগুলো তৈরি হয় কোত্থেকে, এগুলো তৈরি হয় আমাদের এই প্যারাইটাল কোষ থেকে, মানে প্যারাইটাল স্তরটা থেকে। মানে আমি আবার এরকম আঁকি, ধরো এরকম। তো প্যারাইটাল, যেটা আমাদের প্যারাইটাল পার্টটা ছিল, আর এটা আমাদের, আর একটা অন্য কালার দিয়ে দিই, এটা আমাদের হচ্ছে আমাদের স্পোরোজেনাস পার্টটা। তো প্যারাইটাল পার্টটা বারবার বিভাজিত হয়ে হয়ে বিভিন্ন স্তর গঠন করবে। কিরকম স্তর গঠন করবে, এটাকে আরেকটা জায়গায় দেখে নিই। একটা স্তর বানালো, এরকম অনেকবার বিভাজিত হবে, তো এটা একটা স্তর বানালো, তারপরে আবার একটা স্তর বানাবে, যেটা অনেকগুলো স্তর নিয়ে গঠিত, অনেকগুলো একাধিক স্তর বিশিষ্ট হবে। এটাকে অন্য কালার দিয়ে দিই, যাতে একটু বুঝতে পারো যে এটা আলাদা স্তর একটা। এটা একটা স্তর বানাবে। ওকে, তারপরে আরো একটা স্তর বানাবে, যেটা একটু গাঢ় হবে, গাঢ় প্রকৃতির হবে, তো এরকম করে আমাদের যে প্যারাইটাল স্তরটা, সেটা বিভিন্ন স্তর গঠন করে। তিনটা স্তর গঠন করলো, তিনটা স্তরের নাম কি কি বলবো আমরা। একদম বাইরেরটার নাম রয়েছে আমাদের এপিডার্মিস, একদম বাইরের স্তরে তৈরি করলো সে কিনা এপিডার্মিস, যেটা আমরা এইখানে দেখতে পাচ্ছি। দেখো, একদম বাইরের যে স্তরটা সেটা হচ্ছে এপিডার্মিস। তারপরে যে স্তরটা তৈরি করলো এইটা, যেটা অনেকগুলো কোষ, অনেকগুলো লেয়ার দিয়ে তৈরি হয়, এক বা একাধিক কোষ স্তর দিয়ে তৈরি হয়, তাকে বলবো আমরা কি না এন্ডোথেসিয়াম। তারপরে আসবে আমার এখানে মধ্যস্তর বা মিডিল লেয়ার, আমাদের মিডিল লেয়ার। আর যেটা আমাদের একটু বেশি গাঢ় হয়ে আছে, তাকে আমরা বলবো কিনা ট্যাপেটাম, আর এর ভেতরেই আমার রয়েছে কি, আমার যে বাকি যে আমার ওই যে স্পোরোজেনাস টিস্যুটা ছিল, সেটা এরকম করে অবস্থান করলো। এটা একটু বেশি কাছে চলে গেছে, চলো, এটা এই ভেতরে অবস্থান করলো। আর ট্যাপেটামটা তার চারদিকে এরকম ঘিরে রয়েছে, চারদিকে ঘিরে রয়েছে, এরকম করে চারদিকে ঘিরে রয়েছে। তাহলে আঁকাটা এবার মনে পড়ছে, এরকম টাইপের হচ্ছে না আঁকাটা? তাহলে দেখো, প্যারাইটাল কোষটা বাইরের স্তরগুলো গঠন করলো, আর ভেতরে যে এই পার্টটা, ভেতরের যে আমাদের এই পার্টটা, এইটা হয়ে গেল আমাদের, না প্রাথমিক যে স্পোরোজেনাস টিস্যু ছিল সেটা আমার তৈরি করলো কি না রেণুধর কলা। এইটা আমার হয়ে গেল কি রেণুধর কলা, বা যাকে আমরা ইংলিশে বলবো স্পোরোজিনাস টিস্যু, ওকে, স্পোরোজেনাস টিস্যু তৈরি করলো। তাহলে এইভাবে আমাদের এই যে পরাগরেণু বলছি, পরাগরেণুর যে স্তরগুলো আমার তৈরি হলো। ওকে, তাহলে আমার পরাগধানী স্তরগুলো প্রাথমিক প্যারাইটাল কোষে বিভাজনের ফলে আমাদের তিনটি স্তর তৈরি হলো, এন্ডোথেসিয়াম, মধ্যস্তর, ট্যাপেটাম। এপিডার্মিসটা অনেক আগে থেকে ছিল, যেটা আমরা বললাম, এই যে এইখানে আমাদের লেখাতেই লিখেছিলাম যে আমার
কোথায় গেল ছবিটা, হ্যাঁ, পরাগধানী বহিঃস্তর দিয়ে আবৃত থাকে, সেটা এপিডার্মিস অলরেডি আগে থেকে ছিল। পরের দিকে আমাদের তৈরি হলো এন্ডোথেসিয়াম, এটা তৈরি হলো, এটা তৈরি হলো, আর এটা তৈরি হলো ট্যাপেটাম, মধ্যস্তর তৈরি হলো, লাস্টে ট্যাপেটাম তৈরি হলো। আর তার ভেতরে আমাদের এই জায়গাটা রয়েছে আমাদের রেণুধর কলা। এখানে ভেতর দেখতে পাচ্ছ বিভিন্ন স্পোরোজেনাস সেলস গুলো রয়েছে। এই স্পোরোজেনাস সেলস গুলোই পরবর্তীকালে আমার তৈরি করবে কি, স্পোর তৈরি করবে। আচ্ছা, এবার দেখা যাক আমাদের ট্যাপেটামের কাজটা কি ছিল। আমাদের এই যে এই লেয়ারটা ট্যাপেটাম, এই ট্যাপেটাম লেয়ারটার কাজ কি ছিল? দেখো, ট্যাপেটাম লেয়ার আমাদের কি করবে, ট্যাপেটাম লেয়ার পরাগরেণু তৈরির সময় আমাদের তাকে পরাগরেণু স্পোরোজেনাস টিস্যুকে খাবার দেবে, পুষ্টি পদার্থ সরবরাহ করবে। দিলে আমাদের কোষ বিভাজনের সুবিধা হবে, আমাদের পরাগরেণুগুলো ম্যাচিওর হবে। আর কি না, এই ট্যাপেটাম কি ক্ষরণ করে, স্পোরোপোলিন ক্ষরণ করে, যেটা আমার পরাগরেণুর বাইরে একটা শক্ত আবরণী তৈরি করবে, যার ফলে যে কোনো রেডিয়েশন থেকে সে বাঁচতে পারবে। এছাড়াও আমাদের তৈরি করে পোলেন কিট, আগের ক্লাসে বলেছিলাম। আর তৈরি করে কিনা ক্যালোজ নামে একটা আবরণী তৈরি করে রেণুগুলো, রেণু চতুষ্টয়ের বাইরে, যাতে রেণুগুলো বাইরে আগে থেকে রক্ষা পায়। ওকে, তাহলে এইসব জিনিসগুলো আমার ট্যাপেটামের কাজ। আচ্ছা, এবার দেখা যাক আমাদের পরাগ রেণু কি করে উৎপন্ন হয়। পরাগ রেণু উৎপন্ন হতে হলে আমাদের যে স্পোরোজেনাস টিস্যু, ধরো স্পোরোজেনাস টিস্যুর ভেতর আমার ধরো একটা কোষ রয়েছে, এই একটা কোষ রয়েছে। ওকে, এবারে কি হবে, মিওসিস কোষ বিভাজন হবে। মিওসিস কোষ বিভাজন হয়, এটা ছিল আমার 2n, মিওসিস কোষ বিভাজন হয়, সে হয়ে যাবে আমার হাফ। এটা হলো আমাদের মিওসিস 1, এটা হচ্ছে আমাদের মিওসিস 1। মিওসিস 1 এর হাফ বিভাজন হয়, তাহলে এরা আমার যেটা তৈরি হলো সেটা হবে আমাদের nn। এরা এবার আবার মিওসিস 2 হবে, কারণ আমরা জানি যে মিওসিস একটা স্টেজে কমপ্লিট হয় না, মিওসিসের দুটো স্টেজ তাই। তাহলে সেকেন্ড স্টেজে কি হবে, মিওসিস 2 হবে, আমার মিওসিস 2 হবে। আর মিওসিস 2 হলে এরাই যখন বিভাজিত হবে তখন তো আমার সমবিভাজন, মিওসিস 1টা তো আমাদের সমবিভাজন, মিওসিস 2টা, আর মিওসিস 1 আমাদের হ্রাস বিভাজন। তাহলে এরা যখন বিভাজিত হবে তৈরি হবে কি আমাদের একটা, দুটো, তিনটা, চারটা, চারটা আমাদের রেণু তৈরি হয়ে গেল। যেহেতু চারটা একসঙ্গে থাকে, বুঝতে পারছো কেন চারটা হলো। প্রথমবার যেটা রেণুধর কলার মধ্যে যে কোষটা ছিল, যেটা আমাদের প্রাইমারি স্পোরোজেনাস কোষ ছিল, যেটাকে আমরা এটাকে বলতে পারি আমরা পোলেন মাদার সেল, একে বলি আমরা পোলেন মাদার সেল, পিএমসি, নট টিএমসি, টিএমসি ভাববে না আবার, পিএমসি। একে বলা হচ্ছে আমাদের পোলেন মাদার সেল। এই পোলেন মাদার সেলে যখন মিওসিস হবে তখন কি হবে, চারটা রেণু তৈরি হবে। এই চারটা রেণু অবশ্যই এরা সবাই হ্যাপ্লয়েড হবে, এই জন্য রেণু আমাদের হ্যাপ্লয়েড হয়। যেহেতু আমাদের হাফ হয়ে যায়, প্রথম এখানে এখানে হয়ে গেল আমাদের হ্রাস বিভাজন, এখানে হয়ে গেল আমাদের হ্রাস বিভাজন, এখানে হয়ে গেল আমাদের সমবিভাজন। ওকে, দিয়ে আমার চারটা রেণু তৈরি করলো, এই জন্য এটাকে বলা হয় থাকে রেণু চতুষ্টয়। এবারে এখানে তোমার ঘরগুলো হয়ে গেল, যে চারটা আমার ঘর তৈরি হয়ে গেলো, যাকে বলবো আমরা রেণু চতুষ্টয়। মানে ঠিক আমরা যদি দুটো স্টাইলে হয়ে থাকে এটা পরাগরেণুর গঠনটা, একটাকে বলা হচ্ছে আমাদের ধারাবাহিক প্রক্রিয়া বা সাকসেসিভ টাইপ, আর একটাকে বলা হচ্ছে আমাদের সাইমালটেনিয়াস টাইপ বা যুগপৎ প্রক্রিয়া। ধারাবাহিকে কি হচ্ছে, ধারাবাহিকে প্রথমেই যখন আমার এই যে এই ঘটনাটা ঘটছে, এদের মাঝখানে একটা স্তর চলে আসছে, মানে একটা লেয়ার চলে আসছে, মানে প্রথমে দুটো একটা স্তর দিয়ে আলাদা হয়ে যাচ্ছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে কি আমাদের, না আমাদের ধারাবাহিক প্রক্রিয়া। এখানে কি হচ্ছে, প্রত্যেক কোষ তৈরি হয়েছে যে চারটা পরাগরেণু তৈরি হবে, আর প্রথম মিওসিস বিভাজনের পরেই একটা প্রাচীর গঠিত হয়ে যায় এবং দুটি নিউক্লিয়াস যুক্ত কোষ তৈরি হয়। প্রাচীর গঠিত হয়ে যায়, দুটি নিউক্লিয়াস যুক্ত কোষ তৈরি হয়। ওকে, কিন্তু যেটা আমাদের সাইমালটেনিয়াস প্রক্রিয়া, সাইমালটেনিয়াস প্রক্রিয়াটা হচ্ছে এটা কি না, সাইমালটেনিয়াস প্রক্রিয়াতে আমাদের প্রথম মিওসিসের পর কিন্তু কোনো প্রাচীর গঠিত হয় না, কোনো প্রাচীর গঠিত হয় না। মানে এই যে দুটি নিউক্লিয়াস যুক্ত কোষ, সেটা তৈরি হয় না, একদম শেষে গিয়ে তার প্রাচীর গঠিত হয়, একদম শেষে গিয়ে সমকোণের দুটি প্রাচীর গঠিত হয়, যে চারটা পরাগরেণু উৎপন্ন হয়। মানে ঠিক এরকম দেখে নাও। দেখো, যেটা আমাদের সাকসেসিভ টাইপ বললাম, সেখানে দেখো প্রথমবার যখন মিওসিস 1 হলো, এটা আমাদের মিওসিস 1, মিওসিস 1 যখন হলো, এমআই মানে মুম্বাই ইন্ডিয়ান্স নয়, মিওসিস 1, মিওসিস 1 হলো, দেখো মাঝখানটা প্রাচীর তৈরি হয়ে গেছে, হয়েছে, এই প্রাচীরটা তৈরি হলো, তারপর এই কোষটাই আবার দুভাগে ভাগ হলো, একটা ওটা এইরকম চারটা হয়ে গেল, চারজনের মাঝখানে আবার একটা এখান থেকে আরেকটা লেয়ার হয়ে গেল, যে চারটা রেণু চতুষ্টয় তৈরি হলো। তো এটাকে বলা হচ্ছে আমাদের কিনা সাকসেসিভ টাইপ।
সাইমালটেনিয়াস টাইপে কি হলো, যেটা প্রথমে বলা হলো যে মিওসিস ওয়ানের পর কোনো প্রাচীর তৈরি হচ্ছে না। দেখো মিওসিস ওয়ানটা হয়েছে এখানে, এটা আমাদের মিওসিস ওয়ান, মিওসিস ওয়ানটা এখানে হয়েছে, কিন্তু মাঝখানে দেখো কোনো প্রাচীর নেই। এগুলো কিন্তু প্রাচীর নয়, এগুলো বেমতন্তু, প্রাচীর নেই। চারটা তৈরি হয়ে গেল, তারপরে তাদের সমকোণে আমার প্রাচীর তৈরি হবে, এরকম সমকোণে প্রাচীর তৈরি হবে, এটা ক্রস নয়, সমকোণে প্রাচীর তৈরি হলো। এরকমের ঘটনাটাকে বলা হচ্ছে কি আমাদের, না সাইমালটেনিয়াস টাইপ। ঠিক এরকম চারটা প্রথমে তৈরি হয়ে গেল, একটা, দুটো, তিনটা, চারটা, চারটা তৈরি হয়ে গেল, তাদের সমকোণে কিছু না তৈরি হলো না, তাদের সমকোণে দুটো প্রাচীর তৈরি হয়ে গেল, চারটা তৈরি হয়ে গেল। এটাকে বলা হচ্ছে আমাদের কি না, সাইমালটেনিয়াস টাইপ, সাইমালটেনিয়াস, সাইমালটেনিয়াস টাইপ। ওকে। আর যখন এটা হচ্ছিল, এক্ষেত্রে দেখো প্রথমে প্রাচীর তৈরি হয়ে গেছে, মানে এটা আমার সাকসেসিভ টাইপ, সাকসেসিভ টাইপ হচ্ছে এটা আমাদের সাকসেসিভ টাইপ। আশা করি তোমরা বুঝতে পেরেছো কথাটা। তাহলে এই হচ্ছে আমাদের সাইমালটেনিয়াস টাইপ, আর হচ্ছে আমাদের সাকসেসিভ টাইপ। এরপরে আসছে কি আমাদের, এরপরে এই যে রেণু চতুষ্টয় তৈরি হলো, চতুষ্টয় মানে যাতে চারটা রেণু থাকবে, 1 2 3 4, আর সবগুলোই হ্যাপ্লয়েড। তো রেণু চতুষ্টয় যে তৈরি হচ্ছে, রেণু চতুষ্টয় স্টাইল অনুযায়ী তাদেরকে ক ভাগে ভাগ করা হয়। 5 প্রকারের হয় এদের। প্রথমটা হচ্ছে আমাদের টেট্রাহেড্রাল টাইপের, তারপরে সমদ্বিপার্শ্বীয় মানে দুদিকে সমান সমান রয়েছে, তারপরে হচ্ছে আমাদের কিনা ডেকাসেট, এরকম বিন্যাস, এখানে একটা, এখানে একটা বড়, এখানে সাইডে হেলে আছে, মাঝখানে এটা, এরকম নিচের দিকে একটা। লিনিয়ার মানে একই রেখার মধ্যে উপস্থিত রয়েছে, এটা দেখো একই রেখায় নয় কিন্তু, এটা 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 এইভাবে রয়েছে, হ্যাঁ না, এটা কিন্তু লিনিয়ার নয়, এটা ডেকাসেট। লিনিয়ার মানে একই রেখায় সবগুলো রয়েছে। আর টি শেপ মনে হচ্ছে, দেখো এটাকে দেখতে টির মতো না, এটাকে দেখতে টির মতো না, এই জন্য এটাকে বলা হচ্ছে টি শেপ রেণু চতুষ্টয়। ওকে, এগুলো হচ্ছে আমাদের প্রকারভেদ রেণু চতুষ্টয়। তাহলে রেণু তৈরি হয়ে গেল আমাদের, রেণু চতুষ্টয় তৈরি হয়ে গেল। আর এই চতুষ্টয়ের বাইরে আমাদের এগুলো হচ্ছে ক্যালোজের আবরণ, এটা হচ্ছে আমাদের ক্যালোজের আবরণটা। আর যখন পরাগ রেণু যখন বিদারণ হবে, তখন আমাদের ট্যাপেটাম থেকে খরিত হয় ক্যালেজ। সেই ক্যালেজ কি করে, এই পার্টগুলোকে ধ্বংস করে দেয়, দিলে রেণু বেরিয়ে গেল বাইরে, হয়ে গেল আমাদের রেণু বিদারণ। তাহলে এবার আসছে আমাদের পরাগ রেণু বিদারণে। পরাগ রেণু বিদারণ কথা অর্থ হচ্ছে যে পদ্ধতিতে আমাদের পরাগ রেণু, পরাগধানী বাইরে বেরিয়ে আসতে পারে। আর বেরিয়ে আসবে কেন, কারণ তাকে পরাগ্য করতে হবে, তো সেই পরাগ রেণু তো গিয়ে আমার নিষেধ করবে, অন্য ফুলে গিয়ে, বা সেই ফুলেরই পরাগধানীতে মানে গর্ভমুণ্ডকে পতিত হবে, দিলে আমাদের পরাগ নিষেক সম্পন্ন হবে। তো পরাগধানী থেকে পরাগরেণু বেরিয়ে যাওয়ার যে ঘটনা, তাকে আমরা বলে থাকি কি না, পরাগধানী বিদারণ। ওকে, বোঝা গেল। আচ্ছা, পরাগধানী বিদারণের জন্য কি কি করতে হবে, এর মধ্যে আমার ছিল ওই স্পোরোজেনাস টিস্যু, মানে আমাদের রেণুধর কলা ছিল। তো রেণুধর কলাকে আগে ফাটাতে হবে, তারপরে আমার এইখানে স্টোমিয়াম আছে, স্টোমিয়ামকে ফাটাতে হবে, দিলে বাইরে বেরোবে। তো স্টেপে স্টেপে কি কি জিনিস হয়, প্রথমে হচ্ছে পরাগধানী পরিপক্কতা। পরাগধানী থেকে একটা টাইমের পর দেখবে পরাগধানী শুকিয়ে যেতে শুরু করে। ওকে, শুকিয়ে যাচ্ছে মানে পরাগধানী থেকে জলগুলো আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। জল বেরিয়ে যাওয়ার পর কি হবে, পরাগধানী পরিপক্ক হওয়ার সাথে সাথে এর থেকে জমাকৃত জল ধীরে ধীরে বাইরে বেরিয়ে যায়। এবার শুকোনোর ফলে কি হবে, এর ভেতরে যে টিস্যুগুলো আছে, মানে ধরো এইসব লেয়ার গুলো, এইসব কলার যে লেয়ার গুলো রয়েছে, তো জল নেই, অবভিয়াসলি জল নেই মানে তার মধ্যে একটা টান সৃষ্টি হবে, তো একটা খিচুনি সৃষ্টি হবে, সংকোচন সৃষ্টি হবে। এর ফলে লেয়ারগুলোর উপর একটা টান পড়বে, আর টান পড়ার ফলে কি হবে বলতো, লেয়ারগুলো ছেঁড়া শুরু হয়ে যাবে। আর ছেঁড়া শুরু হয়ে যাওয়া মানে পরাগরেণু বেরোনো এবার স্টার্ট হবে। ওকে, আচ্ছা, তো দেখো এবারে এরপরে কি হচ্ছে, আমাদের 3টা স্টেপ পরপর হচ্ছে আমাদের। কি কি, যান্ত্রিক চাপ সৃষ্টি। যান্ত্রিক চাপ সৃষ্টি মানে যেই জলটা বেরোনো স্টার্ট হয়ে যাবে, আমার প্রথমে যে আছে এন্ডোথিসিয়াম, এন্ডোথিসিয়ামের উপর একটা চাপ সৃষ্টি হবে। এন্ডোথিসিয়াম কি করবে, মানে অসমানভাবে, এদিকে এখানে এক জায়গায় একটু কম, এক জায়গায় একটু বেশি, এরকম উল্টোপাল্টা ভাবে অসমানভাবে শুকিয়ে গিয়ে একটা অদ্ভুত চাপের সৃষ্টি করবে, আভ্যন্তরীণ চাপের সৃষ্টি করবে। এর ফলে কি হবে, এর ফলে আমাদের যে পরাগধানী, এই যে স্টোমিয়াম যে পার্টটা রয়েছে, স্টোমিয়াম পার্ট একটু বাঁকানো থাকে না, স্টোমিয়াম পার্টটা, স্টোমিয়াম পার্টের উপর এবার চাপ পড়ে। স্টোমিয়াম পার্টের উপর যখন চাপ পড়বে, স্টোমিয়াম কি হবে, ছেড়ে যাবে। স্টোমিয়াম পার্টের উপর চাপ পড়বে, কোষগুলো সংকোচন প্রসারণ করবে, চাপের ফলে সেখানে ফাটল সৃষ্টি হবে। আর ফাটল একবার সৃষ্টি হয়ে যাওয়া মানে কি, আর কোনো ধরে রাখা কেউ নেই বাবা, এবারে আমাদের পরাগরেণুগুলো সব বাইরে আমার বাতাসে বেরিয়ে যাবে। ব্যাস হয়ে গেল আমাদের পরাগরেণু বেরিয়ে যাওয়ার পর, তারপর তো পরাগরেণু যা কাজ করবে সেটা দেখবো আমরা। ব্যাস এই হচ্ছে আমাদের মাইক্রোস্পোরোজেনেসিস।
তাহলে আর্কিস্পোরিয়াল কোষ থেকে তৈরি হয়েছিল। আর্কিস্পোরিয়াল কোষ দুটো ভাগে ভাগলো, প্যারাইটাল আরেকটা আমাদের, আরেকটা হচ্ছে প্রাথমিক স্পোরোজেনাস কোষ। প্রাথমিক স্পোরোজেনাস কোষ বা আমাদের যাকে বলি পোলেন মাদার সেল, সে আবার হ্যাপ্লয়েড কোষ বিভাজনের মানে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে 4টা পরাগরেণু তৈরি করলো। 4টা পরাগরেণু চারদিকে সজ্জা সজ্জিত হয়ে তৈরি করলো রেণু চতুষ্টয়। রেণু চতুষ্টয় থেকে তারপরে আমার এখানে পরাগরেণুর বিদারণ হলো, দিয়ে বাইরে বেরিয়ে গেল, পরাগধানী বিদারণ হয়, বাইরে পরাগরেণু বেরিয়ে গেল। তাহলে বোঝা গেল জিনিসটা কি হলো ব্যাপারটা। এবারে আমার কি মাইক্রোস্পোরোজেনেসিসের আমার পুংলিঙ্গ ধরে উৎপত্তি। এবার হচ্ছে পুংলিঙ্গ ধরে উৎপত্তি, এটাকে অ্যাকচুয়ালি বলা উচিত এটাকে মাইক্রো গ্যামেটোজেনেসিস। ওকে, এটা স্পোরোজেনেসিস নয়, এটা হচ্ছে গ্যামেটোজেনেসিস। কারণ কি, কারণ এইবারে আমাদের তৈরি হবে গ্যামেট, এটা হবে অ্যাকচুয়ালি মাইক্রো গ্যামেটোজেনেসিস। মাইক্রো গ্যামেটোজেনেসিস। দেখো আবার সেই মাইক্রো মানে ক্ষুদ্র, আর গ্যামেট মানে হচ্ছে জনন কোষ, আর জেনেসিস মানে উৎপাদন। তাহলে মাইক্রো গ্যামেটোজেনেসিস মানে কি, মানে ক্ষুদ্রাকার গ্যামেট উৎপাদন। আর ক্ষুদ্রাকার গ্যামেট বলতে আমরা সবসময় জানি যে যেটা পুরুষ গ্যামেট হয় বা পুং গ্যামেট হয়, তার সাইজটা সবসময় স্ত্রীর চেয়ে ছোট হয়। তাহলে যখন মেগা বলবো তখন হবে আমাদের ডিম্বাণু কথা বলছি, যখন মাইক্রো বলবো তখন আমরা শুক্রাণু কথা বলছি। আমাদের ক্ষেত্রেও সেম জিনিস, ডিম্বাণু এত বড় হয়, শুক্রাণু এইটুকু পুচকু হয়। তাহলে এখানে গ্যামেটোজেনেসিস মানে হচ্ছে আমাদের পুং জনন কোষ, পুং জনন কোষ। ওকে, তাহলে যে পদ্ধতিতে পরাগরেণু অঙ্কুরিত হয় 3 কোষ যুক্ত আমাদের গ্যামেটোফাইট উৎপন্ন হয়, গ্যামেটোফাইট মানে যা আমাদের গ্যামেট থাকবে, এটাকে বলা হচ্ছে আমাদের মাইক্রো গ্যামেটোজেনেসিস। এই যে গ্যামেটোজেনেসিস, এখানে অ্যাকচুয়ালি একটু প্রিন্টিং মিস্টেক ছিল বা টাইপিং মিস্টেক হয়ে গেছে আর কি, তো এটাকে বলা হচ্ছে মাইক্রো গ্যামেটোজেনেসিস। ওকে, তো এবারে দেখা যাক যে এই মাইক্রো গ্যামেটোজেনেসিস হচ্ছে কিভাবে। পরাগরেণু বেরিয়ে গেছে, পরাগধানীর বিদারণ হয়েছে, পরাগরেণু বেরিয়ে গেছে, এটা হচ্ছে আমাদের পরাগরেণু। আমরা জানি পরাগরেণুর আমাদের বাইরে দুটো লেয়ার থাকে, একটাকে বলা হচ্ছে আমাদের এক্সাইন, একটাকে ইনটাইন, ভেতরটাকে ইনটাইন, বাইরেটাকে এক্সাইন বলি আমরা। আর ভেতরে পরাগরেণুর ভেতরে যে হ্যাপ্লয়েড কোষটি রয়েছে, আমরা বললাম না এক্ষুনি হ্যাপ্লয়েড কোষ যে রয়েছে, হ্যাপ্লয়েড কোষ এবারে বিভাজন হবে, ওই কোষটা এবার বিভাজিত হবে। পরাগরেণুর ভেতরে পরাগরেণু নিউক্লিয়াসটা বিভাজন হওয়া স্টার্ট হলো, দিয়ে অসমানভাবে বিভাজিত হবে। এটা একটা অদ্ভুত জিনিস, মানে অসমানভাবে বিভাজিত হচ্ছে। এখানে দেখো একটা বিশাল বড়, একটা বেশ বড় সাইজের, আর একটা বেশ পুচকু সাইজের, কি অদ্ভুত না, বিভাজন হচ্ছে কিন্তু দুটো সমানভাবে হচ্ছে না, একটাতে বড় হয়ে যাচ্ছে সাইজ, একটা ছোট ছোট সাইজ হয়ে যাচ্ছে। যেটা বড় সাইজের হয় তাকে আমরা বলি কি না নালিকা কোষ। এই যে বড়টা, যেটা বড়টা হচ্ছে তাকে বলি নালিকা কোষ বা টিউব সেল। আর যেটা ছোট সাইজের হয়, যেটা একটু পরিধির দিকে হেলে আছে বা প্রাচীরের দিকে হেলে আছে, তাকে বলবো আমরা কি না জনন কোষ। মানে এইটা হচ্ছে আমাদের এই চোখের মতো দেখতে লাগতে যাচ্ছ না, এটাকে বলা হচ্ছে জনন কোষ। এবারে হবে কি, এবারে তৈরি হলো নালিকা কোষ আর জনন কোষ। এবার পরাগরেণু বাবু গিয়ে আমার পড়লো গর্ভমুণ্ডে। কার গর্ভমুণ্ডে, না যে ফুলের পরাগরেণু সেই ফুলেরই বা সেই প্রজাতির অন্য কোনো গাছের আর একটা ফুলে গিয়ে পড়লো, গর্ভমুণ্ডে পড়লো। গর্ভমুণ্ডে আমাদের বিভিন্ন খাদ্যবস্তু রয়েছে, বা আমাদের এই যে গর্ভমুণ্ড কেমন টাইপের বলতো, সে একটা রিসেপ্টরের মতো কাজ করে। যদি একই প্রজাতির রেণু এসে পড়লো, যদি কম্প্যাটিবিলিটি বা সাজুজ্যতা যদি ম্যাচ করে যায়, তাহলে কিন্তু পরাগরেণু কিন্তু অঙ্কুরিত হবে। মানে এই যে পরাগরেণু সে কিন্তু চেয়ে বেরাবে না, সেখান থেকে এখন পরাগনালী তৈরি হবে। তো সেটা পুরোপুরি ডিপেন্ড করছে যদি সাজুজ্যতা যদি ম্যাচ করে। আচ্ছা, তাহলে জননকোষের স্থানান্তরটা কিরকম হচ্ছে, কিছুক্ষণ পর জননকোষটি কোষপ্রাচীর থেকে সরে এসে মাকুর মতো আকার ধারণ করে, যেটা দেখালাম চোখের মতো দেখতে পাচ্ছ। পরাগরেণু গর্ভমুণ্ডে পতন, পরাগধানী নির্গত হয়ে পরাগরেণু গর্ভমুণ্ডে পড়লো, গর্ভমুণ্ডে জল এবং পুষ্টির শোষণ করে সেটা অঙ্কুরিত হলো। অঙ্কুরিত হওয়ার কথা মানেটা হচ্ছে, আমরা জানি কি, এইটা ধরো আমাদের পরাগরেণু, তার দুটো লেয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের ইনটাইন লেয়ার। আচ্ছা, এটাকে অন্য জায়গায় দেখাই। ধরো এটা পরাগরেণু, এটা যেটা বাইরের দিকে রয়েছে সেটা হচ্ছে আমাদের এক্সাইন লেয়ার, পড়েছি তো আমরা, বাইরেটা হচ্ছে এক্সাইন আর ভেতরের লেয়ারটা হচ্ছে আমাদের ইনটাইন। ইন মানে ভেতরে, ইনটাইন। কি হয়, যখন পরাগরেণু যখন জল আর খাদ্য শোষণ করে নেয়, এই ইনটাইন লেয়ারটা আমরা জানি না, এইখানে একটা ছোট্ট এরকম ভাঁজের মতো থাকে, এরকম একটা ছোট্ট ভাঁজের মতো থাকে, যেটা আমরা জার্মিনাল ফারো বলতাম। এই অংশটাকে বলা হচ্ছে আমাদের জার্মিনাল ফারো। জার্মিনাল ফারো।
তো এই জার্মিনাল ফারোর জায়গায় যে ইন্টাইনটা রয়েছে, সে এবার কি হয় বলতো, এখান থেকে ইন্টাইনটাকে একটা নালী তৈরি করা স্টার্ট করবে। ইন্টাইনটা এখান থেকে একটা নালী তৈরি করা স্টার্ট করবে এইভাবে। কারণ এই জায়গাটা ছিদ্র বলা জায়গা না, এখানে লেয়ারটা একটু কম আছে, এক্সটার্নাল লেয়ারটা কম আছে, এক্সটার্নাল লেয়ার কম আছে মানে স্পোরোপোলিনটা কম আছে এখানে। তো এই ফারোওয়ালা এরিয়া থেকে ইন্টাইনটা এরকম বেঁকে গিয়ে এরকম নালী তৈরি করা স্টার্ট করলো। এই নালীটাকে আমরা বলে থাকি কি, এই নালীকে আমরা বলে থাকি পরাগ নালী। এই নালীকে আমরা বলে থাকি পরাগ নালী। তাহলে পরাগ নালী কি দিয়ে তৈরি হলো, আমার ইনটাইন লেয়ার থেকে তৈরি হচ্ছে, মানে অন্তঃস্থ স্তর থেকে তৈরি হচ্ছে। পরাগরন্ধ্র মানে হচ্ছে আমাদের জার্মিনাল ফারো, মধ্যে দিয়ে অন্তঃস্তকটি প্রোটোপ্লাজম সহ বিবর্ধিত হয়ে পরাগ নালী গঠন করলো। এই যে এইটা দেখো অন্তঃস্তরের তৈরি করলো, আর সে যখন যাচ্ছে তখন তার সঙ্গে বহিঃস্তরটা এরকম খিঁচে এরকম একটা নালী তৈরি করে দিচ্ছে। এটাকে বলা হচ্ছে পোলেন টিউব বা আমাদের পরাগ নালী। এই পরাগ নালীর মধ্যে দিয়ে আমাদের যে যেটা বলেছিলাম না এখানে, আচ্ছা এখানে ছবিটা মুছে দিই, এই ছবিটা মুছে দিই, সেখানে যখন এঁকে দিয়েছি এখানে মুছে দিই। আচ্ছা এই যে এখানে দেখছিলাম না আমরা যে আমাদের নালিকা কোষ আর জনন কোষ তৈরি হয়েছে, এগুলো ওই নালীর মধ্যে দিয়ে যাওয়া স্টার্ট করবে। কেমন যাবে, এইভাবে এইভাবে যাওয়া স্টার্ট করবে। ওকে, নালিকা কোষও যাচ্ছে, এখানে আমার নালী কোষ যাচ্ছে, আর এখানে আমার জেনারেটিভ নিউক্লিয়াস বা আমাদের জনন কোষ যাচ্ছে। দুজন বেশ হেঁটে হেঁটে দু ভাই বেরোনো স্টার্ট করলো। এবার বেরোনোর সঙ্গে সঙ্গে পরাগ নালীর মধ্যে থাকাকালীনই, মানে এই ভেতরে থাকাকালীনই আমাদের যে জনন কোষ সেটা দুভাগে ভাগ হয়ে যাবে। মাইটোসিস প্রক্রিয়াতে সে দুভাগে ভাগ হয়ে যাবে, দিয়ে তৈরি করবে কি দুটো জনন কোষ, মানে দুটো পুং গ্যামেট। ওকে, মানে এরকম দেখো, এটাকে বলা হচ্ছে স্পার্ম নিউক্লিয়াই বা আমাদের পুং নিউক্লিয়াস বলা হয়ে থাকে, বা আমাদের শুক্রাণু নিউক্লিয়াস বলা হয়ে থাকে। তো সেই জনন কোষটাই দুভাগে ভেঙে যায় মাইটোসিস পদ্ধতিতে, দিয়ে আমাদের দুটো নিউক্লিয়াস তৈরি করে নেয়। অবভিয়াসলি দুটো হ্যাপ্লয়েড, অবভিয়াসলি দুটো আমাদের হ্যাপ্লয়েড, এই দুটো আমাদের হ্যাপ্লয়েড। আর বেচারা টিউব নিউক্লিয়াস সে তারা বিভাজিত হয় না, সে তার বেচারা কি হবে কিছুক্ষণ পর সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। যত পরাণালী বৃদ্ধি হবে, পরাণালী গর্ভদণ্ডের মধ্যে প্রবেশ করে ক্রমাগত দীর্ঘ হতে থাকে, ক্রমাগত সে লম্বা হতে থাকে, দিয়ে পরাণালী অগ্রভাগে যে নালিকা কোষ যেটা ছিল, এই যে এই পার্টটা নালিকা কোষ, এটা ধীরে 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 নষ্ট হওয়া স্টার্ট হবে। এরপরে কি হবে না, আমাদের পরবর্তী পর্যায়ে জননকোষটি মাইটোসিস বিভাজনের মাধ্যমে দুটো পুং নিউক্লিয়াস তৈরি করলো, যেটা বললাম, আর নিউক্লিয়াস দুটি কার্যগতভাবে পুংজনন কোষ। এইবারে তৈরি হলো আমাদের পুংজনন কোষ। এই যে দুটো যে কোষ তৈরি হয়েছে এরাই অ্যাকচুয়ালি আমাদের শুক্রাণু। এটা অন্য কালার দিয়ে দিই, নাহলে একই রকম লাগছে। অ্যাকচুয়ালি এরাই হচ্ছে আমার, এটা তো আরো হালকা হয়ে গেল দেখো, এইটা, এই দুজনই অ্যাকচুয়ালি আমার শুক্রাণু। মানে সিম্পল কথা বলতে গেলে এরাই হচ্ছে আমার স্পার্ম, এরাই হচ্ছে আমার স্পার্ম। ওকে, এই দুটো। আর এ তোমার স্পার্ম নয়, তাহলে একে আমার প্রয়োজন নেই। কি হবে এরপরে, কি হবে, নিচেকে পূর্বে নালিকা কোষে অবলুপ্তি হবে। নালিকা কোষটা কি হবে, ধীরে ধীরে এই যে নালিকা কোষটা দেখো ধীরে ধীরে ছোট হতে আছে, ছোট হতে 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 এটা আমাদের পরাগ নালী, এই জিনিসটা আমাদের পরাগ নালী, লম্বা নালীটা, এটা আমাদের বিভাজনগত জনন কোষ। কি হবে, দুটো জনন কোষ তৈরি হয়ে যাওয়ার পর আমার নালী কোষ যেটা রয়েছে সে আমার ধীরে 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 ছোট হতে 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 নষ্ট হয়ে যাবে, পুরো বিলুপ্ত হয়ে সেখান থেকে আর থাকবে না, মানে হচ্ছে জিনিসটা বেকার হয়ে গেল, আর কোনো কাজে লাগবে না সেটা। ঠিক আছে, এবং অনেকেরই মতো নালিকোষ পরাগ নালীর মধ্যে পুং নিউক্লিয়াস দুটি সঞ্চালনে সাহায্য করে। মানে অনেকে বলে এটা যে এই যে নালিকা কোষটা এ জাস্ট গাইড হিসেবে কাজ করে, মানে চলো ভাই চলো ভাই চলো ভাই এই টাইপের করে। শুক্রাণু চল বাবা চল আমার সঙ্গে চল, এরকম এরকম গাইড হিসেবে কাজ করে। ঠিক আছে, দিয়ে যখন কাজ হয়ে যায় তখন সে নিজে নষ্ট হয়ে যায়। তাহলে এই গেল আমাদের কিনা মাইক্রোস্পোরোজেনেসিস। এবারে আমরা দেখি কি না, আমাদের আসছে কিনা মেগাস্পোরোজেনেসিস। মেগাস্পোরোজেনেসিস কথা অর্থ, তাহলে মেগা মেগা তাহলে নিশ্চয়ই মেগা কথা অর্থ রয়েছে কি, মাইক্রো যদি হয় ছোট, মেগা হবে আমাদের বৃহৎ। মাইক্রো যদি ছোট হয় মেগা হয়ে যাবে আমাদের বৃহৎ। স্পোর, স্পোর মানে আমাদের রেণু, স্পোর মানে আমাদের রেণু। আর জেনেসিস কথা অর্থ হচ্ছে উৎপাদন, তাহলে বৃহৎ রেণু উৎপাদন। এখানে বৃহৎ রেণু বলতে কি বোঝানো হচ্ছে, বৃহৎ রেণু বলতে বোঝানো হচ্ছে আমাদের মেগাস্পোর, যেটা হবে যেটা হচ্ছে আমাদের স্ত্রী জনন পার্টের, মানে স্ত্রী রেণু যেটাকে বলছি আমরা। ওকে, তাহলে মেগাস্পোরোজেনেসিস হচ্ছে সেই প্রক্রিয়া যেখানে ডিপ্লয়েড মাইক্রোস্পোর জনন, এটা আমাদের মেগাস্পোর হবে, এটা আমাদের মেগাস্পোর হবে। ডিপ্লয়েড মেগাস্পোর জননকোষ থেকে আমাদের মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড আমাদের স্ত্রী রেণু বা মেগাস্পোর তৈরি হবে, তাকে বলা হবে আমাদের মেগাস্পোরোজেনেসিস। ওকে,
এবারে যদি ধাপগুলো দেখি, দেখো এর ধাপ আর যেটা আমাদের পুংরেণু তৈরির ধাপগুলো পুরো সেম, মানে মাইক্রোস্পোরোজেনেসিস আর মেগাস্পোরোজেনেসিসের ধাপগুলো না পুরো একই রকম তোমাকে লাগবে। সেখানেও আমাদের কি ছিল, সেখানেও আমাদের আর্কিস্পোরিয়াল কোষ ছিল, যেটা বাকি স্তরের বাকি কোষ থেকে আলাদা লাগছিল। এখানেও পুরো সেম ভাবে দেখো বাকি স্তরের সমস্ত কোষ থেকে আর্কিস্পোরিয়াল কোষকে আলাদা রকম দেখতে লাগছে। এই আর্কিস্পোরিয়াল কোষ আবার দুভাগে ভাগ হবে, ঠিক তারও ঘটেছিল, এরও ঘটেছে। দেখো আর্কিস্পোরিয়াল কোষ আমার দুভাগে ভাগ হয়ে গেল, আর্কিস্পোরিয়াল কোষ আমার দুভাগে ভাগ হয়ে গেল। আর দুভাগে ভাগ হয়ে অবশ্যই বাইরের দিকেটা থাকবে আমাদের প্যারাইটাল, আর ভেতরেরটা হবে আমাদের রেণুধর কলা বা রেণুধর কোষ। ওকে, পুরো সেরকম টাইপের এরকম করে আমার তৈরি হয়েছিল। এরকম করে আমাদের যেটা আমাদের আর্কিস্পোরিয়াল কোষ ছিল, আর্কিস্পোরিয়াল কোষ মাঝখান থেকে ভেঙে গেছিল, বাইরেরটা ছিল প্যারাইটাল আর ভেতরটা হয়ে গেছিল আমাদের রেণুধর, প্রাথমিক রেণুধর কোষ, পুরো সেম টাইপের। ওকে, এই যে বাইরে যেটা স্তরটা, বাইরের যেটা সেটা আমাদের বাকি স্তর তৈরি করবে, এই বাইরেটা আমাদের বাকি স্তর তৈরি করবে। আর যেটা আমাদের ভেতরের দিকে পার্ট যেটা ছিল, যেটা আমাদের প্রাথমিক রেণু কোষ যেটা বলছি আমি, প্রাথমিক রেণু ধরন কোষটা, সেটা আমাদের স্ত্রী রেণু মাতৃকোষ হিসেবে কাজ করবে। মাতৃকোষ মানে এখান থেকে এবারে রেণু তৈরি হওয়া স্টার্ট হবে। তাহলে এই যে এটা, এই পার্টটা এখান থেকে আমাদের রেণু তৈরি হওয়া স্টার্ট হবে। ওকে, এই পার্ট থেকে আমাদের রেণু তৈরি হওয়া স্টার্ট হবে। এটা তো আমাদের লেয়ার বানাবে, বুঝতে পারছো? তো এই যে স্ত্রী রেণু মাতৃকোষটা, এবার এর মধ্যে হবে কি আমাদের মিওসিস। আচ্ছা, স্ত্রী রেণু মাতৃকোষকে আমরা বলে থাকি কিন্তু এমএমসি, এমএমসি মানে মেগাস্পোর মাদার সেল, একে বলি আমরা মেগাস্পোর মাদার সেল, এমএমসি, মেগাস্পোর মাদার সেল। ওকে, মেগাস্পোর মাদার সেল বলি এটাকে, ঠিক আছে। এর মধ্যে হবে এবার মিওসিস। আর যখনই মিওসিস হবে, ধরো আমার এটা হচ্ছে আমার এমএমসি, এ হচ্ছে আমার এমএমসি। এমএমসির মধ্যে যখন মিওসিসটা হবে, তখন মিওসিস হয়ে কটা কোষ তৈরি হবে? 4টা কোষ তৈরি হবে। 1 2 3, মিওসিস বলে আমাদের 4টা কোষ তৈরি হবে, হয়ে গেল। আর এটা আমাদের যদি ডিপ্লয়েড হয়, আমার এরা সবাই হবে আমার হ্যাপ্লয়েড, এটা সবাই আমার হ্যাপ্লয়েড হয়ে যাবে। তাহলে এই ঘটনাটা, এই যে এই ঘটনাটা, এবার যেহেতু যেরকম আমাদের রেণুতে ছিল রেণু চতুষ্টয়, এখানেও হয়ে যাবে আমার স্ত্রী রেণু চতুষ্টয়, স্ত্রী রেণু চতুষ্টয়। ওকে, তাহলে এটা হলো আমাদের স্ত্রী রেণু চতুষ্টয় বা স্ত্রী রেণু টেট্রাড। এবারে এদের মধ্যে একটা মজার জিনিস হচ্ছে, এই যে বাকি 3জন, মানে এই 3জন, এরা ধ্বংস হয়ে যাবে। এরা পরবর্তী স্টেপে কি হবে? ধ্বংস হবে। আমি ক্রস দিয়ে দিচ্ছি, এরা পরবর্তী স্টেপে সবাই ধ্বংস হয়ে যাবে। 3টি রেণু ধ্বংস হবে, ব্যাস। 3টি রেণু ধ্বংস হয়ে গেলে কে পড়ে থাকবে? এ পড়ে থাকবে। তো 3টা রেণু ধ্বংস হয়ে গেলে এ পড়ে থাকবে, এইটা লাস্টেরটা। এটাকে আমরা এটাকে বলবো কি আমরা, এটাকে একটু আলাদাভাবে রং করে দিই, তাহলে শুধু এইটুকু পার্টটা পড়ে থাকবে, এইটুকু পার্টটা পড়ে থাকলো। এটাকে আমরা বলে থাকবো কিনা সক্রিয় স্ত্রী রেণু, একে আমরা বলবো সক্রিয় স্ত্রী রেণু। এইবারে স্টার্ট হবে আমাদের মেগা গ্যামেটোজেনেসিস, মানে আমাদের রেণু তৈরি হয়ে গেল, সক্রিয় স্ত্রী রেণু তৈরি হয়ে গেল। এবারে এইখান থেকে আমাদের ধীরে 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 ওই যে ভ্রূণস্থলী গঠনটা, যেখানে 8টা নিউক্লিয়াস রয়েছে, চারদিকে ইন্টাগুমেন্ট, সেই গঠনটা এবারে এখান থেকে স্টার্ট হবে, মানে আমার গ্যামেট তৈরি স্টার্ট হবে। তো আমরা দেখবো কাকে? মেগা গ্যামেটোজেনেসিসকে। আচ্ছা, তার আগে এখানে দেখে নি যে কি কি তৈরিগুলো হলো, যেগুলো বলেছিলাম সেগুলোকে ভাষা দেখে নি। যে সাধারণত 3টি মেগাস্পোর অবক্ষয় প্রাপ্ত হয় এবং একটি মাত্র কার্যকর রেণু পড়ে থাকে, যেটাকে আমরা মনস্পরিক উন্নয়ন বলি। যেহেতু একটা স্পোর পড়ে রেখেছে, এই জন্য এটাকে বলে থাকি আমরা মনস্পরিক উন্নয়ন। আর এর মনস্পরিক থেকে, এই মনস্পোরটা থেকেই আমাদের, মানে এই যেটা এখান থেকেই আমার স্টার্ট হবে বাকি আমার ভ্রূণস্থলী গঠন। ওকে, এখান থেকে আমাদের 8টি কোষ সমস্ত ভ্রূণ দ্বারা গঠিত হবে, এমব্রায়ো স্যাক তৈরি হবে। তো কিরকম তৈরি হয় এবার দেখে নি। মেগা গ্যামেটোজেনেসিস বা স্ত্রী লিঙ্গধর উৎপত্তি, এইবারে শুরু হলো আমাদের ডিম্বাণু সৃষ্টি বা বাকি যে পার্টগুলো সৃষ্টি হওয়া। তো প্রথমে আমার মিওসিসের মাধ্যমে যে 4টা মেগাস্পোর তৈরি হয়েছিল, সেখান থেকে 3টা অবক্ষয় হয়ে গেল, যেটা বললাম।
যেখান থেকে একটা পড়ে থাকবে সেটা সক্রিয় স্ত্রী রেণু। এবারে স্টার্ট হবে, দেখো কি ব্যাপারটা হয়। তো এই কালারটা ইউজ করি। সক্রিয় স্ত্রী রেণু, তার একটা নিউক্লিয়াস রয়েছে যেটা হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড প্রকৃতির। এটা হচ্ছে কি আমাদের সক্রিয় স্ত্রী রেণু, সক্রিয় স্ত্রী রেণু, সক্রিয় স্ত্রী রেণু। ওকে, এবারে এর হবে কি, এর হবে আমার মাইটোসিস, মিওসিস নয়, কিন্তু মিওসিস আর হওয়ার চান্স নেই, এবারে হচ্ছে মাইটোসিস। তো এর হবে আমার মাইটোসিস, এটা হচ্ছে ফার্স্ট মাইটোসিস, মাইটোসিন হয়ে গেছে, মাইটোসিস দিলে কি হবে, মাইটোসিস হলে কি হবে, এখান থেকে আমার একটা কোষ থেকে দুটো একই টাইপের কোষ তৈরি হবে, তার দুটো এন তৈরি হলো, তাহলে দুটো এন তৈরি হয়ে গেল, আমাদের দুটো নিউক্লিয়াস তৈরি হলো। এরপরে আবার একবার মাইটোসিস হবে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড মাইটোসিস। তো সেকেন্ড মাইটোসিস হলে কি হবে, এ দুভাগে ভাগ হবে, এ দুভাগে ভাগ হবে, দিয়ে কিরকম হবে, একটা, দুটো, তিনটা, চারটা, আর সবকটাই আমার এন এন হবে, সবকটাই হ্যাপ্লয়েড হবে আমার। ব্যাস, তাহলে ধীরে ধীরে দেখো বাড়ছে কিন্তু সংখ্যা, ধীরে ধীরে সংখ্যা আমাদের বাড়ছে, নিউক্লিয়াসের সংখ্যা। এবারে হবে থার্ড মিওসিস, মানে তৃতীয়বার আবার একবার মিওসিস, সরি মাইটোসিস হবে, থার্ড মাইটোসিস দিয়ে কি হবে, আর এর সাইজটাও কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়ছে, ঠিক আছে, এর সাইজও কিন্তু ধীরে ধীরে বাড়বে। দেখো, প্রথম মিওসিসের কার্যকর মেগাস্পোর মাইটোসিসের মাধ্যমে দুটি নিউক্লিয়াস তৈরি হলো, দুটো নিউক্লিয়াস তৈরি হলো। সেকেন্ড মিওসিসে দুটি নিউক্লিয়াস বিভাজিত হয়ে চারটা নিউক্লিয়াস গঠন করলো, চারটা নিউক্লিয়াস গঠন করলো। এরপরে আমাদের চারটা নিউক্লিয়াস বিভাজিত হয় আটটা নিউক্লিয়াস তৈরি করবে। কিভাবে, এখন এর থার্ড মাইটোসিস হচ্ছে, মানে এ দুবার ভাগ হবে, এ দুটা কোষ তৈরি করবে, এ দুটো কোষ তৈরি করবে, এ দুটো কোষ তৈরি করবে, এ দুটো কোষ তৈরি করবে। যেটা দেখো, এখান থেকে দুটো হলে কটা, একটা, দুটো, আর এখান থেকে দুটো হলে তিন, চার, নিচে একই রকম টাইপের এক, দুই, তিন, চার, হয়ে গেল। তাহলে আর সবাই আমার হচ্ছে এন, সবাই আমার এখানে এন, আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে, চলো সবাই এখানে আমরা এন। এবারে হবে কি, এবারে হবে যেরকম আমরা মহালয়ার সময় পড়েছি না, যে দেবী দুর্গাকে কেউ খড়গ দিচ্ছেন, কেউ মানে বিভিন্ন অস্ত্র অস্ত্র দেওয়া হচ্ছে, সেরকম এদেরকে এবারে মাঝখানে এই চারটা থেকে একটা এদিকে দান করবে, এই চারটা থেকে একটা এদিকে দান করবে মাঝখানে, দেখ কিরকম হবে দেখতে, দেখতে এরকম হবে। দাঁড়া, ছবিটা আর একটু দেখি, একটু গোল করে দিই, হ্যাঁ, দিয়ে কি হবে, এখান থেকে চারটা থেকে একটা এদিকে আসবে, একটা এদিকে এলো, আর নিচ থেকে চারজন থেকে তিনজন এখানে পড়ে থাকলো, একটা এখানে চলে এলো, আর এটা সবাই কিন্তু এন, এও এন, এও এন, এন এন এন। তো এই যে মাঝখানে দুজন, এই মাঝখানে দুজনকে আমরা বলবো কি, এই মাঝখানে দুজনকে আমরা বলবো পোলার নিউক্লিয়াস, পোলার নিউক্লিয়াস, পোলার নিউক্লিয়াস হলো। এই পোলার নিউক্লিয়াস দুটো এন আছে, তো দুজন পরস্পরের সঙ্গে জুড়বে, দিয়ে তৈরি হবে কি আমাদের, যেটা ভাবছো সেটাই, আমাদের নির্ণীত নিউক্লিয়াস। আর উপরে যে এই তিনজন রয়েছে, এটা, এটা সঙ্গে মাঝখানে 3 নম্বর যেটা, সেটা আর একটু বড় সাইজ আকার, বড় আকার ধারণ করবে, এটা বড় আকার ধারণ করবে। আর মাঝখানে যে আমার এর দুজন ছিল, এর দুজন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাবে, এর দুজন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাবে, বুঝেছে। আর নিচে যে তিনজন তিনজন ছিল, তারা এবারে আলাদাভাবে এইভাবে অবস্থান করবে, এইভাবে অবস্থান করবে। কোষ আঁকছিলাম না, সেখানে আমার তিনটা শুধু নিউক্লিয়াস এঁকে দিচ্ছিলাম, চলো এরকম ভাবে দেখতে লাগবে। এদেরকে বলা হবে কি, তাহলে এরা এই দুজন গঠন করলো কি, এই দুজন গঠিত হলো আমাদের সহকারী কোষ, এরা হয়ে গেল আমাদের সহকারী, সহকারী কোষ। এই পোলার নিউক্লিয়াসটা চেঞ্জ হয়ে গেল কিসে, পোলার নিউক্লিয়াস চেঞ্জ হলো আমাদের নির্ণীত নিউক্লিয়াসে, বা যাকে ডেফিনিটিভ নিউক্লিয়াস বলি আমরা, নির্ণীত নিউক্লিয়াসে পরিবর্তিত হলো।
নির্ণীত নিউক্লিয়াসে পরিণত হলো। নিচে যে তিনজন আছে সেগুলো পায়ের দিকে আছে তো, মানে পাদের দিকে আছে তো, সেই জন্য এদেরকে বলা হবে কি আমাদের অ্যান্টিপোডাল কোষ বা আমাদের প্রতিপাদ কোষ। অ্যান্টিপোডাল বা প্রতিপাদ প্রতিপাদ কোষ। তাহলে এ বাবাজিকে, এ হচ্ছে আর কেউ নয়, এ হচ্ছে আমাদের ডিম্বাণু। আমাদের বলতে আমাদের বলতে ফুলের। চলো, এই হচ্ছে আমাদের ডিম্বাণু। ডিম্বাণু হলো। তাহলে এই আমাদের মেন গ্যামেট, এই হচ্ছে আমাদের মেন গ্যামেট, এই হচ্ছে আমাদের গ্যামেট। তাহলে তৈরি হয়ে গেল আমাদের স্ত্রী গ্যামেট, মানে তৈরি হয়ে গেল ঘটনাটা আমাদের মেগা গ্যামেটোজেনেসিস। কোত্থেকে স্টার্ট হয়েছিল দেখেছো? সেই আর্কিস্পোরিয়াল কোষ আমার প্রথমে ভাঙলো, আর্কিস্পোরিয়াল কোষ ভাঙলো, দুটো তৈরি হলো, দুটোর মধ্যে একটা আমাদের স্তর তৈরি করবে, বাকিটা আমাদের স্ত্রীণুমাতৃকোষ হিসেবে কাজ করলো। স্ত্রীণুমাতৃকোষ মিউসিস কোষ বিভাজনের চারটা হ্যাপ্লয়েড কোষ, চারটা হ্যাপ্লয়েড রেণু তৈরি করলো, তার মধ্যে আমার তিনটা রেণু নষ্ট হয়ে গেল, একটা রেণু সক্রিয় রেণু হিসেবে কাজ করলো, সেই সক্রিয় রেণু আমাদের এই পুরো ঘটনাটা তৈরি করলো। হয়েছে? এখানে উল্টো ভাবে দেখিয়েছে, এখানে নিচের উপরটাকে অ্যান্টিপোডাল করে দিয়েছে, উল্টে দিয়েছে, এটাও হয় আবার অন্যটাও হয়। এটা আমাদের অ্যানাট্রোপাস টাইপের, আমি যেটা দেখালাম সেটা আমাদের অর্থোট্রোপাস টাইপের, আমরা আগে পড়ে নিয়েছি সেটা। তো এগুলো হচ্ছে আমাদের এই ভ্রূণস্থলী গঠনের খেল। আর এখানে আমার হচ্ছে ডিম্বাণু, আর মাঝখানে এখানে আমাদের পোলার নিউক্লিয়াস, যেটা আমাদের ডেফিনেটিভ নিউক্লিয়াস তৈরি করলো। আর অবশ্যই পোলার নিউক্লিয়াস আমার হবে ডিপ্লয়েড, এটা অন্য কালার দিই না, ডিম্বাণুর সঙ্গে মিলিয়ে যাচ্ছে। অবশ্যই আমার হবে কে ডিপ্লয়েড। আর এরা সবাই কি হবে বাবা? এও হ্যাপ্লয়েড, আমার ডিম্বাণু হচ্ছে এখানে হ্যাপ্লয়েড, অবশ্যই হ্যাপ্লয়েড। আর অ্যান্টিপোডাল কোষ তারা তিনজনও কিন্তু হ্যাপ্লয়েড, এন এন এন। তার নিউক্লিয়াস কটা হলো? 1 2 3 4 5 6 7টা। আর এখানে এই দুটা 8টা, টোটাল 8টা, কিন্তু 8টা নিউক্লিয়াস। হ্যাঁ, 8টা নিউক্লিয়াস হয়ে গেল, 8টা নিউক্লিয়াস হয়ে গেল, 7টা কোষ 8টা নিউক্লিয়াস, ব্যাস 7টা কোষ, 7টা কোষ আর 8টা নিউক্লিয়াস। তার মধ্যে আমার কটা? এই একমাত্র ডিপ্লয়েড, বাকি সবাই হচ্ছে আমার হ্যাপ্লয়েড। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মেগা গ্যামেটোজেনেসিস। দিয়ে আমার এই দেখো 8টি নিউক্লিয়াসের 4টি ডিম্বক রন্ধ্রের দিকে থাকে, 8টি নিউক্লিয়াসের মধ্যে 4টা আমাদের ডিম্বক রন্ধ্রের দিকে থাকে, আর বাকি 4টা ডিম্বক মূলের দিকে থাকে, যেটা আমাদের প্রথমে দিয়ে কেসগুলো। আর আমার উপর এগুলো তৈরি করছে আমাদের সাইনার্জিডারে। আচ্ছা, এইখানে এই গঠনটাকে বলা হচ্ছে, এই যে গঠন দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে ফিলিফর্ম অ্যাপারেটাস। মানে সহকারী কোষগুলো আর একটু ঘন সুনিবিষ্ট হয় এই একটা গঠন তৈরি করে, তাকে বলা হচ্ছে ফিলিফর্ম অ্যাপারেটাস। ওকে, আর অবশ্যই সবসময় সেটা মাইক্রোপাইলের দিকে থাকবে, ডিম্বাণু আর এটা সবসময় মাইক্রোপাইলের দিকে থাকে। ছবিটা এইখানে দেখে নি, এটা সবসময় এই দিকেরটা কিন্তু আমাদের মাইক্রোপাইল। আমি যদি দেখো এরকম আঁকি, ছবিটা এরকম ছিল না আমাদের? এখানে আমাদের নিউক্লিয়াস নিউক্লিয়াস, এখানে আমাদের দুটো সহকারী কোষ আর ডিম্বাণু, আর এখানে 3টা অ্যান্টিপোডাল কোষ। তাহলে এটা আমাদের মাইক্রোপাইল ছিল, এটা আমাদের ছিল মাইক্রোপাইল। মাইক্রোপাইল সবসময় এরা মাইক্রোপাইলের দিকে থাকে। ওকে, আচ্ছা, আর কি না, এই যে পার্টটা, এই যে পার্টটা মানে সহকারী কোষ আর ডিম্বাণু, এই যে পার্টটা যেটা তৈরি করেছে, এই পুরো অংশটাকে আমরা বলে থাকি গর্ভযন্ত্র। এই পুরো পার্টটাকে আমরা বলে থাকি গর্ভযন্ত্র। ওকে, কাকে বলে তাহলে গর্ভযন্ত্র? না, দুটো সহকারী কোষ এবং একটি ডিম্বাণু মাইক্রোপাইলের দিকে যে গঠন তৈরি করে আলাদাভাবে, তাকে বলা হচ্ছে আমাদের গর্ভযন্ত্র। ঠিক আছে, এটাও কিন্তু কোশ্চেনে দেয় তোমাদের, গর্ভযন্ত্র কাকে বলে। ওকে, কাকে বলে গর্ভযন্ত্র। আর ফলাফল কি? এর ফলে আমাদের পূর্ণাঙ্গ 8 নিউক্লিয়াস বিশিষ্ট ভ্রূণাধার গঠিত হলো, এবং যা পরে নিষেকের জন্য সাহায্য করবে। এর মধ্যে এসে আমাদের মাইক্রোগ্যামেট তৈরি হয়ে গেছে। মাইক্রোগ্যামেটটা পরাগনালীর মাধ্যমে এই পাশে ঢুকবে, মানে মাইক্রোপাইল দিয়ে ঢুকবে, দিয়ে পরাগনালীটার ভেতর থেকে দুটো পুং নিউক্লিয়াস ভেতরে ঢুকবে। একজন আমাদের ডিম্বাণুকে নিষিদ্ধ করবে, আর একজন আমাদের এই নির্ণীত নিউক্লিয়াসকে নিষিদ্ধ করবে। হয়েছে, আমাদের দিনিষেক হবে, আমরা পড়বো সেটা। তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ হলো। পরের ক্লাসে আমরা পরাগযোগ সম্পর্কে পড়বো, হ্যাঁ, কিভাবে পরাগযোগ হবে,
আর তার সাথে সাথে তারপরে আমরা দ্বি-নিষেক সম্পর্কেও পড়বো। ওকে, তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ হলো। বাই বাই, ভালো করে পড়তে থাকো তোমরা।